রোববার ছুটির দিন দেখে আমরা দুই বন্ধু আমি আর শহীদ চলে আসি হাওড়া স্টেশনে ইউ1 বাস করে যাদবপুর থেকে। 10টার মধ্যে পৌঁছে চাই, 10টা 15 হাওড়া ব্যান্ডেল লোকাল 10টা 15। শ্রাবণ মাসের শেষ সোমবার, কালকে প্রচণ্ড ভিড়। জয় বাবা ভোলেনাথ। হ্যালো বন্ধুরা, আজকে আমরা রোববারের সকাল, এখন কটা বাজে শহীদ? 11টা বাজে। আমরা হাওড়া থেকে উঠেছি, আজকে এসেছি কোন্নগর। আমি লাইফ ফার্স্ট টাইম এসেছি, ও আগে একবার এসেছিলো। তো আজকে আমরা যাব কোন্নগরে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি দেখতে। এখান থেকে কতটা দূর নেমেই বুঝতে পারবো। এই ট্রেন জাস্ট নামলাম। হাওড়া থেকে মোটামুটি 13 কিলোমিটার দূরত্বে, আধ ঘন্টার সময় 5টা রেল স্টেশন টোপকে আমরা চলে এলাম কোন্নগর। খুব ভালো। ব্র্যান্ডেড হুকি আর ওইটা একসাথে একদিনে আমরা কোন স্টেশন দিয়ে নামলাম? কোন্নগর স্টেশন থেকে অটো ধরলাম। অটোতে লাগলো মোটামুটি 10 মিনিট মতো, 15 টাকা করে ভাড়া নিল। এই এখন এসে পৌঁছেছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি, পরিচালনায় কোন্নগর পৌরসভা। আমরা এন্ট্রি নেব। সামনে অবনীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি রাখা আছে বাম দিকে। অবনীন্দ্রনাথ ঠাকুর, ফাদার অফ দ্য মাস্টার আর্টিস্ট। বাহ, এন্ট্রি দিয়ে ঢুকে বড় বড় পাম ট্রি দেখতে পাচ্ছি, বেশ সুন্দর গাছপালায় ঢাকা। চল এগোনো যাক। মনে রাখবেন, এখানে গাড়ি পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই, তাই আপনাকে আপনার গাড়িটি মূল রাস্তায় রেখে প্রায় 30 মিটার হেঁটে আসতে হবে। এই যে এখানে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ির টিকিট কাউন্টার, সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি খোলা। এন্ট্রি ফি 10 টাকা করে, অনলি ক্যাশ। এই হচ্ছে টিকিট। কোন্নগর পৌরসভার আন্ডারে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি, 10 টাকা প্রবেশ মূল্য। এই এন্ট্রান্স। এই আমরা ঢুকে গেলাম কোন্নগর অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। বাগান বাড়ি খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন খোলা থাকে। বাগানের ভিতর কোনো ধরনের খাবার ও পানীয় অনুমোদিত নয়। এইসব নিয়মাবলী এই সামনের বোর্ডটিতে লেখা আছে। গাছপালাতে ভর্তি, এই কিছু নিয়মাবলী দেওয়া আছে। বেঙ্গল স্কুল অফ আর্টসের প্রতিষ্ঠাতা এবং বাংলার শিশু সাহিত্যের একজন প্রখ্যাত লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর, যিনি অবন ঠাকুর নামেই অধিক পরিচিত, সম্পর্কে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 10 বছরের ছোট ভাইপো। মানে গঙ্গার তীরেই বাগান বাড়িটা। এখানে বাগান পরিষ্কারের কাজকর্ম চলছে। হ্যাঁ হ্যাঁ, বেশ একটা মাটির সোদা সোদা গন্ধ, গাছপালার একটা গন্ধ পাচ্ছি। তখনকার দিনে হয়তো এতটা বাঁধানো ছিল না, এমনি গাছপালাগুলো, এই যে পুরনো গাছপালাগুলো ছিল। হ্যাঁ, অনেক একটা পুরনো গাছ। এই স্থানটি হুগলি জেলার কোন্নগর থানার 2 মিরাপাড়া লেনে অবস্থিত। পশ্চিমবঙ্গ ঐতিহ্য কমিশন কর্তৃক 2007 সালে 28শে মে এই স্থানটিকে একটি ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়। এই বাড়িটি ঠাকুর পরিবারের ইতিহাসের সাথে জড়িত। এই বাগান বাড়িটি প্রখ্যাত শিল্পী শ্রী অবনীন্দ্রনাথ ঠাকুরের পিতার। শৈশবে তিনি কলকাতার কাছে কোন্নগরে তার বাবার বাগান বাড়িতে থাকতেন, যা তার কাছে বাগান বাড়ি নামে পরিচিত ছিল। গঙ্গা নদীর কাছে এই স্থানটিকে ঘিরেই তার বেশিরভাগ সুখস্মৃতি। তিনি তার এই সুখস্মৃতিচারণায় এক জায়গায় লিখছেন, জায়গাটি পশু পাখিতে ঘেরা ছিল। কুকুর, ঘোড়া, হরিণ, পোষা বানর। চাকরা হয় মজাদার অথবা ভীতিকর। সাঁতার কাটা ও নৌকা চালানোর জন্য নদী ও পুকুর রয়েছে, এবং দিনগুলো কেটে যেত ঘোড়ার গাড়িতে চড়ে। তার মনে পড়ে বাবার সঙ্গে বন্দুকবাজি করার কথা, যিনি গুলি করার সময় তার বন্দুকের নলটি ছেলের কাঁধে রাখতেন আমাকে সাহসী করে তোলবার জন্য। তিনি আরও কিছু সাধারণ গ্রামীণ আনন্দের কথাও স্মরণ করেন। বহুরূপী শিল্পীদের নাচ দেখা, সন্ধ্যায় মন্দিরের আরতি দেখা এবং শঙ্খের ধ্বনি শোনা।
যখন চাকরেরা তাকে সাঁতার শেখানোর জন্য পুকুরে ফেলে দেয় তখন মা ও মাসিরা কৌতুকপূর্ণ ও উদ্বিগ্ন দর্শক হিসেবে উপস্থিত থাকেন। বিশ্বভারতী থেকে প্রকাশিত অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা ঐতিহাসিক গ্রন্থ জোড়াসাঁকোর ধারে আমরা জানতে পারি যে তিনি জীবনের সর্বপ্রথম কুঁড়েঘরের ছবি আঁকতে শিখেছিলেন। তাই আমরা মনে করি যে কিংবদন্তি শিল্পী তার শৈশবে এই বাগানবাড়ি থেকেই চিত্রকলার অনুপ্রেরণা পেয়েছিলেন। তবে এই গ্রামীণ আবরণটি কল্পনা করার প্রায় সঙ্গে সঙ্গেই ভেঙে যায়। অবনীন্দ্রনাথের শৈশবের সুখস্মৃতিতে আসে এক ভয়ঙ্কর রাত, যা এক মুহূর্তে আমাদের জীবন ধ্বংস করে দেয় এবং বাগানবাড়ির সঙ্গে তার সংযোগ চিরতরে ছিন্ন করে দেয়। তার বাবা গুণেন্দ্রনাথের মৃত্যু। এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়ে অবনীন্দ্রনাথ শহরে এবং শহরের বিদ্যালয়ে চলে যান। বাগানবাড়ির পশুদের কী হয়েছিল সে সম্পর্কে তার কোনো ধারণা নেই এবং তাদের পরিত্যাগ করার এক অপরাধবোধ তার মনে পুষে রাখেন। তিনি লেখেন যেন সেই জীবন তার পরবর্তী জীবনের মাঝে এক পর্দা নেমে এসেছিল এবং দীর্ঘকাল ধরে সেখানেই রয়ে গিয়েছিল। তিনি আরও উল্লেখ করেন যে সেই পুরনো জীবনের কোনো উল্লেখ শুনলেই তার মা আতঙ্কিত হয়ে পড়তেন। তিনি তার স্মৃতিকথা থেকে এই শেষ পর্যবেক্ষণটি মুছে দিয়েছেন, কিন্তু পাণ্ডুলিপিতে এটি এখনও পাঠযোগ্য। গ্রামীণ বাড়ির এই অন্তরঙ্গ ভূগোল, তার পশু, অটুট পরিবার, ইউটোপিক বাঙালিয়ানা এবং আর্থিক নিরাপত্তা সহ কিছু দিক থেকে কিবলিংয়ের বাল্যকালের মতো, যা বিঘ্নিত এবং বাধ্যতামূলকভাবে পুনর্নির্মিত হয়েছে। ঠিক এই কারণে যে কথা সাহিত্যে এমন কিছু কল্পনা সম্ভব যা স্মৃতি হিসেবে প্রকাশিত হলে ঔপনিবেশিক বাস্তবতার বুনন ছিন্ন করে দেবে। এই সেই বাড়ি যেখানে অবনীন্দ্রনাথ ঠাকুর তার শৈশবে অনেকটা সময় কাটিয়েছিলেন। আর এক ঝলক পাওয়া যায় তার লেখা জোড়াশঙ্করের ধারে বইটিতে। সেখানে তিনি উল্লেখ করেছেন যে বাড়িটি কুকুর, ঘোড়া, বানর, হরিণ ইত্যাদিতে ঘেরা ছিল। কীভাবে তিনি অসংখ্য চাকরের মাঝে সাঁতার কেটে নৌকা বিহার করে সময় কাটাতেন। পুরনো দিনের বনেদি বাড়ির মতো এক একটা ঘরে বড় বড় পাল্লা দেওয়া দরজা জানলা, চারিদিকে হাওয়া বাতাস খেলছে, ওপরে কড়িবর গাছ ছাদ। উফ, এরকম পরিবেশে কারই না থাকতে ইচ্ছা করে বলো। ঘরের চারিদিকে বিভিন্ন শিল্পীর আঁকা ছবি, মূর্তি, যেমন সামনে দেখতে পাচ্ছি শিল্পী তপন মিশ্রের তৈরি করা বিভিন্ন মূর্তি, কাটুম কুটুম ইত্যাদি। আমরা এখন রয়েছি মূল ভবনটিতে, যেটি ব্যাপকভাবে সংস্কার করা হয়েছে। এখানে চিত্রশিল্পী ও লেখকের প্রতি উৎসর্গকৃত একটি জাদুঘর স্থাপনের পরিকল্পনা রয়েছে, কিন্তু বর্তমানে কেবল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সম্ভবত শিক্ষার্থীদের আঁকা ছবিই দেখতে পাওয়া যায়। ঘরের মধ্যে থেকে আরেকটা ঘরে যাওয়ার প্রবেশ পথ খোলা ছিল। অসাধারণ কিছু ছবি, পটচিত্র, দারুণ লাগছে। আমার তো মনে হচ্ছিল যেন বালিশ কাঁথা নিয়ে একটা বেড ফেলে মেঝেতেই শুয়ে পড়ি। এরকম ঘরে খুব শান্তির। একই গরমের দুপুর, বাইরে প্রচণ্ড রৌদ্র, যদিও বর্ষাকাল, কিন্তু সেদিন ভাগ্যক্রমে বৃষ্টি হচ্ছিল না। আর জানলার রেলিংয়ের ওপারে প্রাকৃতিক পরিবেশ, সবুজ গাছপালায় ঢাকা বাগান আর দূরে গঙ্গা। ওহ, আর কি চাই জীবনে বলো তো। এখানে এসে গ্রামীণ জীবন দেখার এক চমৎকার সুযোগ হয়েছিল তার। সে মন্দিরে সান্ধ্য প্রার্থনা দেখেছিল। কখনো সে গ্রামের শিল্পীদের দেখে মুগ্ধ হতো, আবার কখনো তার বাবাকে পাশে বসে রাইফেল চালাতে দেখেও সে তন্ময় হয়ে যেত। বহু বছর ধরে এই ভবনটি ঠাকুর পরিবারের হাতবদল হওয়ার পর অবশেষে নদীর ধারে একটি বহুতল ভবন নির্মাণে আগ্রহী এক নির্মাতার হাতে এসে পড়ে। সৌভাগ্যবশত কয়েকটি নাগরিক গোষ্ঠী ও স্থানীয়দের কিছু প্রতিরোধের পরেও একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়েছিল, যেখানে বাড়িটি এবং সম্পত্তির কিছু অংশ অক্ষত থাকবে এবং নতুন মালিক বাকি খালি প্লটটিতে উন্নয়ন করতে পারবেন। 2007 সালে 28শে মে পশ্চিমবঙ্গ ঐতিহ্য কমিশন এই সম্পত্তিটিকে একটি ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করার পর কোন্নগর পৌরসভায় এর পুনরুদ্ধারের কাজ করে এবং বর্তমানে আমরা তাই দেখতে পাই। কোন্নগরের অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির ঠিক সামনেই গঙ্গা, আর তার ওপারে ফেরিঘাট দেখতে পাচ্ছি, আর ইস্কনও দেখতে পাচ্ছি। এই যে ইস্কন, ওই দিকটা পানিহাটি, ওপারটা পানিহাটি। এখন রোদের খুব তেজ, হাওয়াও বইছে, কিন্তু এখানে ঘাট নেই। ওপারে যা ঘাট আছে, সামনেই পানা, এগুলো কচুরি পানা। মানুষের ছড়ানো থেকে আমার রাত ধারে ওই বাংলা
সম্পত্তিটি থেকে হুগলি নদী মাত্র ঢিলছোড়া দূরত্বে এবং নদীর তীর থেকে পানিহাটি ফেরিঘাটের এক চমৎকার দৃশ্য দেখতে পাওয়া যায়। একটা পোস্ট পাঠাবো, একটা ছেলে গিয়ে লিখেছিল, পড়ে তোরা ভালো লাগে। পানাও তো তাই, উপরের নিচে অক্সিজেন যেতে দেয় না, ভেতরের নিচের এগুলো মারা যায়। এই হাওয়াটা আমি অনেকক্ষণ পরে পাচ্ছি। গ্রামের বাড়িতে এরকম হাওয়া পাওয়া যায় মাঝে মাঝে। সবুজ হয়ে আছে। তো আমরা এখন আছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়িতে। আমাদের এক্সপেকটেশনের থেকে অনেক বেশি 5 গুণ আমরা এখন মানে আনন্দ পাচ্ছি, কারণ এখানে এসে এত হাওয়া, আর সামনেই গঙ্গা, সামনেই আমার এই যে পেছনেই গঙ্গা দেখতে পাচ্ছ, এই যে ওপারে পানিহাটি, আর এদিকে পেছনে এই যে দেখতে পাচ্ছ অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। আর এই বাগানের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি এই বন্ধুর সাথে। অসাধারণ লাগছে। কেমন লাগছে ভাই? অসাধারণ। এটা দেখেছিলাম ফেসবুকে, একজন ঘুরতে গেছে, সেখান থেকেই পেয়েছিলাম, আর সৈত্যকে জানাই, তো চলে আসি টুক করে এরকমভাবে। তো খুব ভালো লাগছে, এখানে আরও কিছুক্ষণ থাকবার ইচ্ছা আছে। এই জায়গাটা গরমে মানে গরম এখন কিন্তু প্রচণ্ড, রোদের তেজ খুব, গাছপালা ঢেকে আছে, হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে না যে খুব গরম। খুব ভালো লাগছে, সাধারণ এরকম একটা বাগানবাড়ির কাজ যদি আমাদের থাকতো। আর ভেতরে আমরা ঢুকলাম, রুমগুলো কি পুরোনো দিনের কড়িবর্গা ছাদ, আর প্রচণ্ড হাওয়া, মানে এক একটা ঘরে অন্তত 2-3টে করে জানলা, হাওয়া খেলছে। মনে হচ্ছে যেন ওখানে গিয়ে ঘুমিয়ে পড়ি। আজকে রোববারের দুপুর, ঝড় হচ্ছে, অন্ধকার চারদিকে। আচ্ছা, বাহ, এই যে ফেরি যাচ্ছে গঙ্গা দিয়ে। এটা ওই যে ঘাট দেখলাম, ওই ঘাট থেকে ছেড়েছে। বাগানবাড়ি ছাড়া সম্পত্তির বাকি অংশ প্রচুর গাছপালা এবং সুন্দর ও সুসংরক্ষিত ভূদৃশ্য দিয়ে সবুজে ঢাকা। উত্তর দিকে এই মস্ত ছাতার মতো নিচু কাঁঠাল গাছটিকে ঘিরে অবনীন্দ্রনাথ ঠাকুরের মনের কিছু কথা লেখা আছে। এই সরু পাথরের পথ ধরে এগোলে আপনি অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রতিকৃতি দেখতে পাবেন, যেটি আমার ধারণা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় দান করেছে। একটা সুন্দর বসার জায়গা আছে, যেখানে অবনীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি রাখা আছে। কোন্নগরে কি আনন্দেই কাটাতুম, সেই সেবার কোন্নগরে আমি কুড়িঘর আঁকতে শিখি জোড়াসাঁকোর ধারে। শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলার স্মৃতিচারণার কিছু উক্তি এই পাথর ফলকে খোদাই করা আছে। বড় একটি কাঁঠাল গাছে দুটো পেল্লাই সাইজের কাঁঠাল ঝুলতে দেখতে পেলাম। কি সুন্দরই না লাগে বলো কাঁঠাল গাছে কাঁঠাল ঝুলে থাকতে দেখতে।
সবশেষে বলবো অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি একটি গুপ্তধন, যার কথা কলকাতার বসবাসকারী আমাদের অনেকেই জানি না। বেশি অ্যাডভেঞ্চারের ভূত মাথায় নিয়ে আকারে সাকারে যাবেন না, কারণ একটা বটগাছের ঝুড়িমূলের প্ল্যাকার্ডের লেখা আছে এখানে বিষধর সাপ আছে। একদিনের ভ্রমণের জন্য এটি একটি আদর্শ স্থান এবং কলকাতা থেকে সড়কপথের যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। সকলের জন্য, বিশেষ করে সাহিত্য ও শিল্পরসিকদের জন্য এটি একটি অবশ্য দর্শনীয় স্থান। আমরা আপনাকে আশ্বাস দিতে পারি যে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি ভ্রমণ আপনাকে সমৃদ্ধ করবে এবং আপনার সময় সার্থক করবে। বাগানের মধ্যে গাছপালার নিচে কাঠ দিয়ে তৈরি এই বসার বেদিটা খুব সুন্দর লাগলো দেখতে। পথে যেতে যেতে বাঁ দিকে একটি পুরনো দিনের ঐতিহ্যবাহী পালকির মডেল চোখে পড়ল। মূল গেট দিয়ে প্রবেশ করার পর ডান দিকে একটি আপনি ছোট ভবন দেখতে পাবেন, যেটিকে গ্রন্থাগার, অফিস বিভাগ, গুদামঘর ইত্যাদিতে রূপান্তরিত করা হয়েছে। এই জায়গাটি সুন্দর ও নান্দনিকভাবে সংস্কার ও সজ্জিত করা হয়েছে। করবো না, ক্ষীরের পুতুল। স্ট্যাচু কম আছে পৃথিবীতে। ঠিকঠাক সময় আমরা আবার কোন্নগর থেকে হাওড়া চলে এলাম। সেদিন ছিল শ্রাবণ মাসের শেষ সোমবারের আগের দিন, তো ভিড় তো হবেই, সেই ভিড়টা তোমাদেরকে ভিডিও করে দেখালাম। তো বন্ধুরা, তোমরা সময় পেলে অতি অবশ্যই ঘুরে এসো অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি।